তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে তোমাদেরকে মোহনবাগানের পরবর্তী ম্যাচের সম্পর্কে এবং সেই ম্যাচে মোহনবাগান কেমন প্লেইং 11 নিয়ে নামবে সেই প্লেইং 11 সম্পর্কেও আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে পুরোটা দেখবে। তো বন্ধুরা, তোমরা সকলেই প্রায় জানবে যে পাঞ্জাবকে হারিয়ে মোহনবাগান সেমিফাইনালে চলে গেছে, আর পরবর্তী ম্যাচটাই মোহনবাগানের সেমিফাইনাল ম্যাচ রয়েছে। তো খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ হতে চলেছে পরবর্তী ম্যাচটা। তো বন্ধুরা, মোহনবাগান দল 27 তারিখ সেমিফাইনাল ম্যাচটা খেলতে চলেছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে, আর এই খেলাটা 5:30 থেকে হবে। তো বন্ধুরা, এই খেলাটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি এই ম্যাচটা মোহনবাগান দল জয়লাভ করে নেয় তাহলে তারা আবারও একবার ডুরান্ড কাপের ফাইনালে প্রবেশ করবে। তো বন্ধুরা, আমরা আগেরবারে দেখেছিলাম জোয়ান ফার্নান্ডোর আন্ডারে মোহনবাগান দল ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপের চ্যাম্পিয়ন হয়েছিল। তো এইবারেও তাদের খেলা থেকে আশা করা যায় যে তারা চ্যাম্পিয়ন হতে পারে, বাট পরবর্তী ম্যাচে তারা কেমন পারফরমেন্স করবে সেটার উপর কিন্তু অনেকটাই নির্ভর করছে তাদের জেতা বা না জেতার। আর বন্ধুরা, যেহেতু পরবর্তী ম্যাচটা রয়েছে বেঙ্গালুরুর বিরুদ্ধে, তো বেঙ্গালুরু টিমটা সম্বন্ধে একটুখানি কিছু বলি। সেই টিমটা মূলত মেন প্লেয়ারদেরকেই খেলাচ্ছে, আর কিন্তু বেঙ্গালুরু টিমে বেশ ভালো ভালো বিদেশি প্লেয়ার এবং ইন্ডিয়ান প্লেয়ারও রয়েছে যারা এই মুহূর্তে বেশ ভালোই ফর্মে রয়েছে। আর বন্ধুরা, কেরালার মতো একটা ভালো টিমকে জর্জে পেরেডিয়াজের গোলে হারিয়ে সেই ফাইনালে প্রবেশ করে গেছে। তো বন্ধুরা, মোটামুটি বোঝা যাচ্ছে যে ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি হবে হয়তো। এবারে সেই ম্যাচে মোহনবাগান কেমন প্লেইং 11 নিয়ে নামতে পারে সেটা তোমাদেরকে জানাই। তো বন্ধুরা, আমি যেমন প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে দুটো করে ফরমেশন বলি, আর সেই রকম আজকের ভিডিওতেও তোমাদেরকে দুটো ফরমেশনই বলবো, যেই দুটো ফরমেশনে মোহনবাগান দল নামতে পারে। তো প্রথম ফরমেশনটা মোহনবাগানের ফেভারিট ফরমেশন এই মুহূর্তে, সেটা হলো 3-5-2 ফরমেশন। আর একটা ফরমেশনে প্লেইং 11 বলবো, সেটা হলো 4-2-3-1। সবার প্রথমে তোমাদেরকে 3-5-2 ফরমেশনে প্লেইং 11টা সম্পর্কে জানাই। এই ফরমেশনে গোলকিপারে থাকবেন বিশাল কাইত, 3টে ডিফেন্স আগের দিনকের মতো টম এলড্রেড, অ্যালবার্তো রড্রিগেজ আর দীপেন্দু বিশ্বাসী হয়তো খেলবে। তো বন্ধুরা, যেহেতু পরবর্তী ম্যাচটা ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে সেহেতু কোনো রিস্ক নিতে চাইবে না মোহনবাগান, তাই প্রথম থেকেই হয়তো সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডে আপুইয়াকে খেলাবে, সেন্টার মিডফিল্ডে থাপাকে খেলাবে, আর সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে সাহাল আব্দুল সামাদকে খেলাবে। রাইট উইং দিয়ে খেলবেন মনবীর সিং এবং লেফট উইং দিয়ে খেলবেন লিস্টন গোলাসো। আর এই দুটো উইংয়েরই কাজ থাকবে নিচে এসে একটু ডিফেন্সটাকে সামলানো প্লাস ওপরে অ্যাটাক তৈরি করা। আর সবশেষ স্ট্রাইকার পজিশনে থাকবেন দুজন, জেসন কামিংস আর দিমিত্রি পেত্রাতস। এবার বন্ধুরা, ম্যাকলারেন যদি সুস্থ থাকে, তার বিষয়ে এখনো কোনো কিছু জানা যায়নি তিনি অসুস্থ রয়েছেন কি সুস্থ রয়েছেন। যদি তিনি সুস্থ থাকেন হয়তো তাকেও নামাতে পারে মোহনবাগান দল হাফ টাইমের পরে। তো বন্ধুরা, এবারে ব্যাপার হচ্ছে যদি এই ফরমেশনে মোহনবাগান জিততে থাকে, মানে অর্থাৎ প্রথমে গোল করে দেয় তারপরে কোনো না গোল খায়, তখন হয়তো মোহনবাগান দল তাদের প্লেইং 11-এর কিছু চেঞ্জ করবে না। কিন্তু যদি দেখে গোল খেতে থাকছে, হেরে যাচ্ছে, তখন হয়তো একটা বিদেশি ডিফেন্ডারকে তুলে নিয়ে দেশি মানে ইন্ডিয়ান ডিফেন্ডারকে খেলাবে, আর ওইদিকে অ্যাটাকিংয়ে একটা বিদেশি প্লেয়ারকে নামাবে। অর্থাৎ অ্যাটাকিংয়ে যেই বিদেশি প্লেয়ারটিকে নামাবে তিনি হলেন গ্রেগ স্টুয়ার্ট। দেখো বন্ধুরা, আমরা আগের দিনে দেখছিলাম যে মোহনবাগান দল 3টে ডিফেন্সে খেলছিল, বাট একটু সমস্যার সৃষ্টি হচ্ছিল। তার মূল কারণটা হচ্ছে যেহেতু প্রত্যেকের মধ্যে এখনও সেই লেভেলের কোঅর্ডিনেশন তৈরি হয়নি। 3টে ডিফেন্সে খেলতে গেলে মোটামুটি খুবই ভালো লেভেলের কোঅর্ডিনেশন চাই, প্রত্যেকটা প্লেয়ারের ক্যালকুলেশনও চাই, না হলে কোনো বল ঢুকে যাবে আর সেটাকে আটকাতে পারা যাবে না। সেই রকমই আগের দিনকে আমরা দেখতে পেয়েছিলাম একটু কোঅর্ডিনেশনের গন্ডগোল হচ্ছিল, যদিও চাপটা সহ্য করে অনেকটা ভালোই খেলেছিল মোহনবাগান দল। সত্যি বলতে গেলে মোহনবাগানের এইবারের বিদেশি দুটো ডিফেন্ডার কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছিল, এবং অ্যালবার্তো রড্রিগেজের কথা বললে তিনি তো দুর্দান্ত লেভেলের কয়েকটা ট্যাকেল করেছিলেন যেগুলোকে দেখে পুরো মজা এসে গেছিল। তো আশা করা যাচ্ছে পরবর্তী ম্যাচে তারা ভালো খেলবে, আর এইরকমই একটা প্লেইং 11 নিয়ে হয়তো নামতে পারে মোহনবাগান দল। এবারে আসি 4-2-3-1 ফরমেশন নিয়ে। এই ফরমেশনেও গোলকিপারে থাকছেন বিশাল কাইত, 4টে ডিফেন্স, সেন্টার ব্যাকে থাকছেন পেন্দু বিশ্বাস আর টম এলড্রেড, লেফট ব্যাকে খেলবেন সুভাশিস বোস এবং রাইট ব্যাকে খেলবেন আশিস রায়। মিডফিল্ডে খেলবেন দুটো প্লেয়ার, সেন্টার মিডফিল্ডে অর্থাৎ সেন্টার মিডফিল্ডার হিসেবে খেলবেন থাপা আর আপুইয়া, অ্যাটাকিং মিডফিল্ডে খেলবেন গ্রেগ স্টুয়ার্ট। বন্ধুরা, লেফট উইং দিয়ে খেলবেন দিমিত্রি পেত্রাতস, রাইট উইং দিয়ে খেলবেন লিস্টন কোলাসো এবং সবশেষ স্ট্রাইকার পজিশনে খেলবেন জেসন কামিংস। আর হয়তো যদি ম্যাকলারেন ফিট থাকে তাকে হয়তো হাফ টাইমের পরে নামাতে পারে মোহনবাগান দল। বা বন্ধুরা, আগের দিনের মতো স্ট্রাইকার পজিশনে মোহনবাগান দল সুহেল ভাটকে দিয়েও স্টার্ট করাতে পারে। তো মোহনবাগানের কোচ এবং মোহনবাগান দল সুহেল ভাটের প্রতি কিন্তু এইবারে অনেকটাই ভরসা দেখাচ্ছে, তো তাকে দিয়েও স্টার্ট করাতে পারে। তো বন্ধুরা, আমার কথা জানতে চাইলে আমি বলবো সুহেলকে দিয়ে না স্টার্ট করানোই উচিত, কারণ তার এক্সপিরিয়েন্সটাও অনেকটা কম, আর ইম্পর্টেন্ট একটা ম্যাচ রয়েছে। তার পারফরমেন্স আগের ম্যাচে অতটাও ভালো ছিল না, তো এইরকম খেললে কিন্তু হবে না বড় ম্যাচে। ব্যাপারটা হচ্ছে সুহেল ইজি নিয়ে নিয়েছে থেকে বড় কথা
মলিনা ইজি নিয়ে নিয়েছিল, কারণ তিনিই প্রথম থেকে মেন টিম নামায়নি, তো টিমটাকে একটুখানি বিচ্ছিন্ন করে রেখে দিয়েছিল। তারপরে যখন মেন টিমটা নামলো তখন তবু মোহনবাগানের সিচুয়েশনটা একটু ভালোর দিকে গেল। আর বন্ধুরা, আগে যখন মলিনা আমাদের ভারতে এসেছিল বা কলকাতার এসেছিল, তখন তিনি প্রত্যেক দিন যেই টিম নামাতেন কিন্তু সেই টিমের মধ্যে প্লেয়াররা চেঞ্জ থাকতো, অর্থাৎ তিনি এক টিম নিয়ে খেলতে ঠিক পছন্দ করেন না। আর মূল ব্যাপারটা হচ্ছে তিনি সব প্লেয়ারকে চান্স দিতে চান এবং ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে চান। কারণ বন্ধুরা, আমরা সেটা 2016 সেমিফাইনালেও দেখেছিলাম। আমরা দেখেছিলাম সেমিফাইনাল 1-এ যেই টিম নিয়ে খেলেছিল আমাদের এটিকে, এবং সেমিফাইনাল 2-তে কিন্তু সেই টিমটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছিলো। সেই টিমে কিন্তু 9টা প্লেয়ার চেঞ্জ ছিল। তো মূল কথা, তিনি প্রত্যেকটা ম্যাচ অনুযায়ী প্লেয়ার রাখতে পছন্দ করেন। তো এটা একটা ভালো বিষয়, তার আন্ডারে সব প্লেয়াররাই মোটামুটি চান্স পাবে। আর তার থেকেও বড় কথা, তার ট্যাকটিক্সটাও অন্যরকম থাকে প্রত্যেকটা টিমের ক্ষেত্রে। তার ইউনিক চিন্তাভাবনার জন্যই প্রথমবারে তিনি এসে কাপ জিতেছিলেন। তো তার ওপরে সমস্ত মোহনবাগান সমর্থকেরা ভরসা রাখতেই পারে। আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।